31/12/2018 তারিখে অফিসে আমার শেষ দিন। আমি অফিস গিয়েছিলাম। ক্যাশিয়ার হিসাবে আমার একটা ক্যাশ বক্স ছিল, সেটাতে টাকাও ছিল। ওই ক্যাশটা কম্পিউটারে ঢুকে হেড ক্যাশিয়ারকে ফেরত দেওয়ার জন্যই আমাকে শেষ দিন অফিসে যেতে হয়েছিল। অন্য কোনো উপায় ছিল কিনা জানি না, কিন্তু আমি কাউকে অনুরোধ করতে রাজি ছিলাম না। আমার ভিআর স্যাংশন হয়েছে কিনা সেদিনও আমি জানি না। অফিসে গিয়ে 2-1জনকে জিজ্ঞেস করলে তারা নির্দিষ্টভাবে কোনো উত্তর দেয়নি। হয়তো তাদের স্ক্রিপ্টে এ বিষয়ে কোনো নির্দিষ্ট গাইডলাইনও ছিল না, তাই এতদিন চক্রান্তের বিষয়ে সবকিছু যেমন গোপন রেখেছিল সেটাই অনুসরণ করেছে। আমাকে কোনো একজন স্টাফ জানিয়েছিল যে আমি যেন বিকাল 5টার পর সৈফুল ইসলাম নামের হেড মেসেঞ্জারের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠিটা নিয়ে নিই। একথা আমাকে বলার জন্য চিফ ম্যানেজার তাকে বলেছিল। আমি বিকাল 5টার পর সৈফুল ইসলামের কাছ থেকে আমার রিটায়ারমেন্টের চিঠি নিয়ে মাথা উঁচু করে ধীরে ধীরে ব্যাংক থেকে বেরিয়ে যাই। কেউ আমার কাছে এগিয়ে আসেনি, কিন্তু আমাকে চাকরি ছাড়তে বাধ্য করার কারণ কি ছিল সে বিষয়ে আমি তখন অবধিও কিছু জানি না। এখনও জানি না। আমি অ্যাকচুয়ালি 7 বছর হয়ে গেল। সে বিষয়ে কোনো আমার ধারণাই ছিল না। অবিশ্বাস্য, এটা অস্বাভাবিক। কিসের লোভে অথবা কিসের ভয়ে, কার ভয়ে? ভারতের বৃহত্তম ব্যাংক থেকে টাকা চুরি করা চোরকে আইনের হাতে তুলে দেওয়া একটা অতি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সমাজের চেয়ে আকারে সাধারণত ছোট হলেও একটা পরিবার আরও বেশি গুরুত্বপূর্ণ। স্টেট ব্যাংকের কর্মীদের একসঙ্গে স্টেট ব্যাংক পরিবার বলা হতো। সেই পরিবারের একজনও আমার নিজের দেশে, আমার নিজের রাজ্যে, নিজের শহরে কলঙ্কিত ও মর্যাদাহানি করে চাকরি ছাড়া করে দিল। কিসের লোভে? একজনেরও প্রতিবাদ করার ক্ষমতা হলো না? চোর ও চোরের মালিক যে একজন শয়তান ক্যাশক্রেডিট কাস্টমার, তাদের কাছে মাথা বিক্রি করে দিল। সবাই নিজেদের ব্যক্তিত্ব হারিয়ে নৈতিকতা ও মানবিকতা জলাঞ্জলি দিয়ে স্টেট ব্যাংকের জোচ্চোর, প্রতারক, বিশ্বাসঘাতক, হৃদয়হীন, নৃশংস এবং চোরের সঙ্গে চক্রান্তকারী অফিসারদের সক্রিয়ভাবে সাহায্য করে নিজেদেরই একজন অবিতর্কিত ও সম্পূর্ণ নিরপরাধ সহকর্মীর এবং তার 4 জনের পরিবারের সর্বনাশ করল। কিসের লোভে? কিসের ভয়ে? কার ভয়ে? স্টেট ব্যাংকের স্টাফ ইউনিয়ন ও ব্যাংক কর্তৃপক্ষ দুষ্কৃতী অফিসার, চোর এবং চোরের মালিকের কুৎসিত আঁতাতে যোগ দিল। যেখানে কর্মী ইউনিয়ন নির্দোষ সদস্য তো বটেই, দোষী সদস্যদেরও ব্যাংক কর্তৃপক্ষ উচ্চপদস্থ অফিসার ও বাইরের দুষ্কৃতীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রক্ষা করে। তারাই হৃদয়হীন নৃশংস অপরাধের অংশ হয়ে গেল। স্টেট ব্যাংকের এই বিষাক্ত নোংরা কলঙ্ক কোনোদিন মুছবে না। তারা চিরকাল ঘৃণার পাত্র হয়ে থাকার যোগ্য। এটাই একজন মাত্র নিরপরাধ সহকর্মীর বিরুদ্ধে বিশ্বের সবচেয়ে বড় ঐক্যবদ্ধ ষড়যন্ত্র ও অপরাধ। ভিআরের ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর জন্য আগে থেকে প্রসেসিং শুরু করা যায় না, কারণ রিটায়ারমেন্টের দিন বিকাল 5টা পর্যন্ত ভিআর উইথড্র করার সুযোগ থাকে। পরের দিন চিফ ম্যানেজারের HRMS-এ ঢুকে চিফ ম্যানেজারকে আমার হয়ে রিটায়ারমেন্ট বেনিফিটগুলোর ফর্ম সাবমিট করতে হবে। আমার ক্ষেত্রেও 2019 সালের 1 জানুয়ারি চিফ ম্যানেজার আমাকে মালদা ব্রাঞ্চে ডেকেছিল রিটায়ারমেন্টের ফর্মগুলোর কাজ করার জন্য। আমি সকালেই অফিসে যাই। উজ্জ্বল কুমার আমাকে ডেকে নেবেন বলে আমাকে বসতে বলেন, কিন্তু সারাদিন বসে থাকলেও আমাকে ডেকে নেওয়া হয়নি। আমাকে খবর দিলেই আমি চলে আসব। এস্টাবলিশমেন্ট কাউন্টারে কথা জানিয়ে আমি বাড়ি চলে যাই। আমাকে যে প্রিন্ট আউটগুলো সই করতে দেওয়া হয়েছিল সেগুলো সই করে দিয়ে আসি। পরের দিন আবার কিছু প্রিন্ট আউটে সই করার জন্য আমাকে ডাকা হয়। তারপরের দিন তারপরে আবার আমি একজনের কাছ থেকে জেনে নিয়ে লিস্ট করে রেখেছিলাম। সে কথা বললে চিফ ম্যানেজার যথারীতি খেঁকিয়ে উঠে আমার কথা উড়িয়ে দেন। যতদূর মনে পড়ছে প্রায় 1 মাস লেগেছিল আমার পেপারসগুলো পাঠাতে। আমি অনেকবার করেই বলেছিলাম যে আমার লিভ স্যালারির টাকা যেন তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। আমার কোনো জমানো টাকা ছিল না এবং লিভ স্যালারিটাই শুধু আরবিওতে স্যাংশন হয়। পিএফ পেনশন গ্র্যাচুইটির টাকা পেতে অনেক বেশি সময় লাগে। ওগুলো কলকাতা ইলেচো থেকে প্রসেসিং হয়ে কর্পোরেট লেভেলে গিয়ে স্যাংশন হয়, যেটা 3-4 দিনেই হয়ে যাওয়ার কথা। একটু বেশি সময় লাগলেও 7 দিন, 10 দিন, 1 মাস 20 দিন পরেও কোনো খবর না পেয়ে আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে অভিযোগ জানিয়ে আমার রিটায়ারমেন্টের পেমেন্টগুলোর কাজ ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানাই। আমি 2টা সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছিলাম। প্রথমটা, আমি মানবাধিকার কমিশনে অভিযোগ জানাবো, যে অনলাইন অভিযোগ আমি করে দিয়েছি অলরেডি 18/1/2019-এ। দ্বিতীয় সিদ্ধান্তটা হলো, স্টেট ব্যাংক সম্পর্কে আমার এত ভীতি জন্মেছিল যে তখন আমার ফোবিয়ার চিকিৎসা চলছে। রিটায়ারমেন্টের সব টাকাগুলো পাওয়ার এবং পেনশন চালু হওয়ার আগে আমি আমার কাউন্টার থেকে টাকা চুরি, সিসিটিভি ফুটেজ থেকে চোরকে ধরা, আমার উজ্জ্বল কুমার, বিশাল কুমারদের ভয়াবহ অত্যাচার ইত্যাদি যে কারণগুলোর জন্য আমি প্রাণে বাঁচতে চাকরি ছাড়তে বাধ্য হই, সেই বিষয়ে অভিযোগ জানাবো না। পিএফ পেনশন গ্র্যাচুইটির ইত্যাদির টাকাগুলো পাওয়ার আগে অভিযোগ জানাবো না, কারণ স্টেট ব্যাংকের একজন অফিসার তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে
যদিও আমি জানি না কি কারণে ব্যক্তিগত প্রতিহিংসা, শুধু জানি আমার কাউন্টার থেকে যে চোরটা টাকা চুরি করেছিল সেই চোরের জন্য এবং ওই চোরের মালিক বিষ্ণু ঘোষ নামের স্টেট ব্যাংকের একজন খুব ইম্পর্ট্যান্ট সিসি কাস্টমারের জন্য নিশ্চয়ই তাদের কাছ থেকে বড় অ্যামাউন্টের ঘুষ নিয়েছে চোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য। কিন্তু প্রথম দিন থেকেই আমার সঙ্গে দুর্ব্যবহার, কথা দেওয়ার 1.5 মাস পরেও আমাকে 53,000 টাকা ফেরত না দেওয়ার এবং তারপরেও আমার ওপর ভয়াবহ অত্যাচার করা, হুমকি দেওয়া, মিথ্যাচার করে আমার চূড়ান্ত অপমান করতে থাকা, এইসব নৃশংস প্রতিহিংসা পরায়ণতার কারণ আমার জানা নাই। সেই সঙ্গে ইউনিয়ন এবং অন্য স্টাফদের আমার পাশে না দাঁড়িয়ে আমার বিরুদ্ধেই মিথ্যা প্রচার করে চোরকে সমর্থন ও সাহায্য করা ইত্যাদি, এই কারণগুলোও আমার জানা নাই। শুধু বুঝতে পারি যে স্টেট ব্যাংকের কেউ, কাস্টমারদের কেউ বা স্থানীয় মানুষজনের কেউ যারা টাকা চুরির ঘটনা জানে তারা কেউই আমার জন্য একটা কথাও বলবে না। আমার সেদিনের বুঝতে পারা যে কারণগুলো এখনো একটাও ভুল বলে প্রমাণিত হয়নি। 7 বছর পার হয়ে যাওয়ার পরেও রিটায়ারমেন্টের ওই বেনিফিটগুলো পাওয়ার আগে আমি অভিযোগ জানাবো না, কারণ স্টেট ব্যাংকের কাউকেই বিশ্বাস করার কোনো কারণ আর বাকি ছিল না। ঘটনাও সেদিকেই যাচ্ছে। রিটায়ারমেন্টের 1.5 মাস পরেও আমি লিভ স্যালারির টাকাটাও পাচ্ছি না। তখন আমার মানসিক অবস্থা আরও খারাপ। আমার মনে হয়েছিল যে স্টেট ব্যাংক ইচ্ছা করেই আমার রিটায়ারমেন্টের টাকাগুলো দিচ্ছে না। তাহলেও যেহেতু আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাচ্ছি আমার পেমেন্টের বিষয়ে, আমি একই সঙ্গে আমি যে SBI মালদার অফিসারদের দ্বারা ভয়ঙ্কর অত্যাচারের ফলেই প্রাণে বাঁচতে বিহার নিতে বাধ্য হয়েছিলাম, সেটাও আমার অভিযোগে উল্লেখ করি। আমি জানি যে এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, যার জন্য পুরো ভিডিওটা দেখার মতো কেউ সময় দেবে না, কিন্তু সার্বিকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই অমানবিকতার, অনৈতিকতার, জালিয়াতির, প্রতারণার, বিশ্বাসঘাতকতার এবং দুর্নীতির এই সম্মিলিত নৃশংস রূপ সম্পর্কে না বলেও থাকতে পারছি না। এমনিতেই 7 বছর পেরিয়ে গেলেও এবং প্রকাশ্যে অসংখ্য ভিডিও দেওয়া থাকলেও এই দেশের সব মানুষের চোখ, কান, মুখ বন্ধ হয়ে থাকার প্রমাণ তো পেয়েছি। 20/2/2019 তারিখে সন্ধ্যায় আমি অভিযোগ জানাই চেয়ারম্যানকে। পরের দিন 10টার পরপরই BPGLH কলকাতা থেকে একজন অফিসার আমাকে ফোন করেন। আপনি চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ করেছেন, এই কথা দিয়ে শুরু করতেই এটা শুনেই আমার হৃৎপিণ্ড যেন লাফাতে লাফাতে গলার কাছে এসে আটকে গেছে। ওই সময়ের কথা আমার শুনলেই বোঝা যাবে, ওই সময়ে যে আমি কথা বলছি কল রেকর্ড থেকে শুনলেই বোঝা যাবে যে আমি কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার গলার স্বর এত কেঁপে গিয়েছিল, আমি কোনো রকমে একটু সময় চাইনি। তারপর প্রায় 36 মিনিট কথা হয়েছে এবং উনি একের পর এক প্রশ্ন করে আমার কাউন্টার থেকে চুরির ঘটনা, CCTV ফুটেজ, আমার উপর ভয়াবহ অত্যাচার এবং প্রাণ বাঁচাতে আমার চাকরি ছাড়তে বাধ্য হওয়ার ঘটনার বিস্তারিত বিবরণ শুনে নেন। আমি শুরুতে এত ভয় পেয়েছিলাম যে ভেবেছিলাম কিছুই বলতে পারবো না, আমি সহজেই অন্যদের দোষারোপ করতেও পারি না। পরে বুঝতে পারলাম যে আমি প্রায় সব কিছুই বলতে পেরেছি। ওনার কাছ থেকেই বহুদিন পর একটা বাক্য শুনলাম, যেটা শুনে মনে হলো হ্যাঁ, আমি এই স্টেট ব্যাংকেরই কর্মী এবং আমার সঙ্গে স্টেট ব্যাংকেরই একজন অফিসার কথা বলছেন। সেটা হলো, কি অত্যাচার, কি রকম কি করেছে? অ্যাকশন নেবে আমার এগেইনস্টে। কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো ব্যাংকে আর কি অ্যাকশন নিতে পারে? কি অ্যাকশন নেবে? ব্যাংকে তো ব্যাংকে আর কি অ্যাকশন নিতে পারে? সেটা তো আমারও কথা, এটাই তো হওয়া উচিত ছিল। শেষে উনি জিজ্ঞেস করেন, আপনি কমপ্লেনটা উইথড্র করবেন না তো? তো আমি আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আসলে তখনও আমি সরাসরি হ্যাঁ, আমি আমার অভিযোগে অটল থাকবো বলার মতো তো সাহস অর্জন করতে পারিনি। আমি কল রেকর্ড থেকে সামান্য কিছু অংশ শোনাচ্ছি। হ্যালো, দেবব্রত দাস কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি LHO PPG থেকে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা কমপ্লেন করেছেন, হ্যাঁ তো ওইটা সম্বন্ধে একটু জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। টেনশন হয়ে গেল আমার এটা শুনেই। আমার কোনো অপরাধ নাই, তাও শুনেই শুনতে এমন অবস্থা হয়ে গেছে, আমার মানে ফোবিয়াটিক হয়ে গেছি একটু। তার মানে নানাভাবে অত্যাচার করেছিল, মানসিক অত্যাচার, এগুলো অনেক ডিটেলস ব্যাপার আছে, প্রুফ টুফ এইসব আছে, কিন্তু সেটা আমি এই মুহূর্তে আমি ভয়ও পাচ্ছি যে কোথা থেকে কি হবে। আমি সব কিছুতেই ভয় পাচ্ছি এখন। আমি তো ফোবিয়া, কলকাতায় গিয়ে মানসিক হসপিটালে ট্রিটমেন্ট করাচ্ছি, লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটালে। আচ্ছা, এরকম অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, মারাত্মক ভয়। মানে এগুলো শুনতে হবে, টাইম দিতে হবে। আর আমার কাছে কিছু কিছু অডিও আছে, বাকি অফিসের ওরা আছে উইটনেস। মানে অকল্পনীয় অত্যাচার। কি অত্যাচার, কি রকম কি করেছে? অ্যাকশন নেবে আমার এগেইনস্টে। কি অ্যাকশন নেবে?
ব্যাংকে তো ব্যাংকে আর কি অ্যাকশন নিতে পারে? অ্যাকশন নিই 3 জুন আমার কাউন্টার থেকে হাই ভ্যালু কাউন্টারে আমি বসতে হতো, 53,000 টাকা শর্ট হয়েছে এবং শর্টটা আমি 2 মিনিট, যার জন্য শর্ট হয়েছে এটা 2 মিনিটের মধ্যে আমি ওটা ডিটেক্ট করতে পেরেছি, কারণ তাকে কাউন্টার পার্টটা ফেরত দিয়েই ফাঁকা ছিল সামনে, আমি চেক করলাম, দেখলাম যে এই সেম ডিনোমিনেশন, ওখানেই ভাউচারটাও ছিল, দেখলাম যে ওটা মিস গেছে, আমার দাগ দেওয়া নাই। ভেতরের বোর্ডের ছেলেটা ওই কাজটা নিয়ে গেছিল লুজ নোটটা ছাড়া। ফোন করার সঙ্গে সঙ্গে ফোন করেছি, তার যে মালিক ক্যাশ ক্রেডিট হোল্ডার সে বলেছিল যে আমি জেনে বলছি, একটু পরে জেনে বললো যে না সে টাকা দিয়েছে। হ্যাঁ, ব্যাংকের ক্যাশ ক্রেডিট কাস্টমার। কি নাম বললেন? বিষ্ণুচরণ ঘোষ। বিষ্ণুচরণ ঘোষ, আচ্ছা। অনেক দিনের কাস্টমার নাকি? মনে হয় আমাকে যে ভয়গুলো দেখিয়েছিল তার মধ্যে এই কথাটা খুব জোর দিয়েছিল, খুব ইম্পর্টেন্ট কাস্টমার এইটা। উনি যদি একটা চিঠি দিয়ে দেন যে আপনার জন্য এই লোকটা আমার তার নাম করে চিঠি দিয়েছে, এই আমি ক্যাশ ক্রেডিটটা বন্ধ করে দিলাম, তো আপনার এই হবে সেই হবে। আরো সঙ্গে সহযোগী আরো অফিসার ছিল, সিএম ম্যানেজার। কে বললো এটা আপনাকে? আমার কথা সবসময় চিফ ম্যানেজারই বলেছে। হ্যাঁ, বিশাল কুমার হচ্ছে ওই সেকেন্ড যে আমাকে হুমকি দিচ্ছিল, ভয় দেখাচ্ছিল। হুমকি দিচ্ছিল? হুমকি দিচ্ছিল? হ্যাঁ, ওই যে একটু বললাম যে এই কাস্টমার ভালো, আমার চুরিটা নিয়ে কোনো কথা না, ওদের একটা ইয়ে হয়েছে। ওই আমার আত্মীয় ছিল মালদার আইসি, ওকে প্রথম দিনই আমি একটু জানিয়ে দিয়েছিলাম যে এরকম ঘটেছে। তারপরে যখন সিসি ফুটেজটা ওই পাওয়া গেল, আমরা তো হন্যে হয়ে খুঁজছিলাম যে টাকাটা লুজ টাকাটা দেয়নিও। খুঁজতে খুঁজতে আলটিমেটলি পাওয়া গেছে যে লুজ টাকাটা ও এক সময় উঠিয়ে নিয়েছে, উঠিয়ে নিয়ে ওর সঙ্গে সঙ্গে চলে গেছে ওর একটা অন্য ছেলেকে রেখে। হ্যাঁ, এটা মানে পারিপার্শ্বিক পুরো জমা দেওয়া থেকে শেষ অবধি থাকলে বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে। সঙ্গী একটা ছিল এবং সেদিন ব্রাঞ্চ খুব, আর ওই নতুন যে এখনকার ম্যানেজার উজ্জ্বল কুমার, উনি এটা 13 তারিখে আগের ম্যানেজারকে রিলিজ করে দিয়েছে। এই আমি তো এখানকার পুরনো লোক, ব্যবসায়ীরা সব জেনে ওরাও কথা বলে যেসব বললো যে না ব্যাংক বলছে এটা চুরি না, ও একটা কাগজ তুলেছে, টাকা অন্য কোনোভাবে খোয়া গেছে। এই কথাটা টাকা ব্যাংকে আছে দেখেন কোথায় অন্যভাবে খোয়া গেছে, এটা প্রথম দিনই কাস্টমার বলেছিল। তো যাই হোক, এটা তো মানে আমার স্ট্রাইক করলো মনে। অন্যান্য যারা ব্যবসায়ী বন্ধু আমাকে চেনে তারা বলেছিল যে টাকা চিন্তা করবেন না, টাকা আসবেই, কিন্তু তারা কোনোভাবে যোগাযোগ করে জানতে পেরেছে ব্যাংক বলছে, ওরা ব্যাংক বলছে টাকাটা চুরি হয়নি, ওটা কাগজ চলেছে অন্যভাবে খোয়া গেছে। এবার ক্যাক ম্যানেজার জিজ্ঞাসা করেছে, তখন বলেছে না ওরা টাকা তো দিয়ে দিয়েছে। ওই কাস্টমারটার আরেকটা কর্মচারী টাকা দিতে জমা দিতে আসে, তাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলছে আপনার টাকা দেয়নি, দিয়ে দিয়েছে তো। ওই ছেলেটা আর কখনো আসেনি যে চুরি করেছে। এর মধ্যে টাকাটা দিয়েও দিয়েছিল? না না, এগুলো খবর, টাকা দেয়নি আমাকে, কেউ টাকা দেয়নি বা বলেনি টাকা দিয়েছে, ওটা মিটে গেছে। টাকা দিলে তো শেষ হয়ে যেত, আমার দিক থেকে আর করার কিছু ছিল না, কারণ বাকিটা ব্যাংকের ব্যাপার। আমার যেহেতু চুরিটা ধরা গেছে এই জন্য আমি আশা করেছি যে আমার টাকাটা তাহলে ফেরত দেওয়া হোক, আমার ডিমান্ড এইটুকুই। তো এইভাবে চিফ ম্যানেজার বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিচ্ছেন, আর আমাকে ওইভাবে এত বড় কাস্টমার যদি চলে যায় এই করে আপনার এই হবে সেই হবে, প্রচণ্ড ক্ষতি হবে। আমি বললাম পুলিশে যাইনি, আমি তো ওইটা আমি জানি এগুলো আমার যেহেতু খুব ক্লোজ রিলেটিভ হয়, আমি মামা শ্বশুরই, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে একটু জানিয়ে দিয়েছিলাম আমার ভাগ্নেকে, ও বলে দিয়েছিল এইটুকুই। তারপরে আমি স্টপ করে দিয়েছি, কখনোই আর যাইনি। ওই বনু সাহা বললো অন্য একজন অফিসার মালদা থেকে ট্রান্সফার হয়ে গেছিল, উনি এসে একদিন তবু চলো, না না এখন তো আমাদের যাওয়া ঠিক হবে না, ওই চলো তো, যা বলার উনি বলেছেন, আমি চুপচাপ থেকেছি, আমি ওই নিয়ে কোনো কথাও বলিনি। এইসব নিয়ে আমাকে হুমকি দেখাচ্ছেন যে ফুটেজ কোথা থেকে আপনার হাতে আসলো। মালদার তো চেস্ট ব্রাঞ্চ, প্রচুর ক্যাশ লেনদেন হয়, ওই জন্য ওখানে থাকতে হতো। ডেইলি 7টা 6:30 7টা তো হতোই, 8টা 9টাও হতে পেরেছে, কারণ ক্যাশটা না মিললে বোর্ডের সঙ্গে মেলার ব্যাপার আছে, এই ব্যাপারটার জন্য থাকতাম। উনি আমার কোনো আপত্তি কখনো করিনি, আমি শেষ দিকে চলে এসেছি, আমি কাজে খুব সন্তুষ্ট। আর আমাকে পুরনো একমাত্র পেয়ে লোকাল যারা কাস্টমার তারাও খুব আনন্দ পেত, আমার কাছে জিজ্ঞাসা করতো, কথা বলতো, আমার খুব আনন্দ লাগতো। হ্যাঁ, সিসিটিভি এর মধ্যে থ্রেটনিং চলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিভাবে থ্রেটনিংটা? কিছুদিন পরে শুরু হচ্ছে, এই ধরুন যে 25 দিন বা মাসখানেক পর। ওই আমি টাকাটা দিচ্ছি, মাঝে মাঝে বলছি আমার খুব অধৈর্য হয়ে পড়ছি, আমার খারাপ লাগছে, পরিষ্কার চুরি দাও, টাকাটা দিচ্ছে না, আমার ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে, এত হাই ভ্যালু কাউন্টার করি। তো উনি সঙ্গে সঙ্গে আপনার ধৈর্য না থাকলে আমার ধৈর্য থাকবে না,
এইভাবে সবসময় প্রত্যেকটা কথায় অ্যাটাকিং একটা ওরকম টোনে আর কি, ভীষণ বাজে। আমি চাকরি ব্যাংকের এই ছাড়া, এই গত 1 বছর ছাড়া সারা জীবনে 3বার মাত্র বকা খেয়েছি। এক তো আমি ডিসিপ্লিন, সিনসিয়ার এবং মানে পোলাইট, জেন্টল সব সব আর কি। তো ওগুলো তো আমার শরীরে নিতে পারিনি। এখন আমার আগে শুধু হাই প্রেশার ছিল, এখন 8টা রোগ ধরেছে, সুগার, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, কোলেস্টেরল বেশি, ভিটামিন ডি, এগুলো ধরেছে। এগুলো মানসিক চাপে আর কি, মেন্টাল প্রেশার। অফিসে কোনো দোষ নেই। আপনি লিখেছেন যে আপনাকে রিভলভার দেখিয়েছিল, সত্যি নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যখন একদম কবে কোথায় দেখিয়েছিল বলুন তো? ডেট গুলো আমি এই মুহূর্তে মুখস্থ নেই, আমাকে দেখে বলতে হবে, সব আমার কাছে রেকর্ড আছে। আচ্ছা আচ্ছা, ঘটনাটা বলুন। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে যে চালানগুলো লিখছি হাতে, মেশিন এন্ট্রি হয়ে গেছে, চালানে 4টা করে কপিতেও লিখতে হয়, সই করতে হয়, আর ওই নাম্বার দিতে হয়, জেনারেল নাম্বার। তো ওইগুলো করছি মন দিয়ে। ওই ছেলেটা ক্যাশ নিয়ে গেছিল, ওই কাস্টমারটা বলছিল যে আমি ওই ভিতরে যেটা গেল সেটা ওইটা দেখতে চাই। তো স্ক্রিনে ওখানে আমাকে দেখালো টাইম ধরে, আমি দেখতে দেখতে পেয়ে গেলাম এক জায়গায়। আচ্ছা, কনফার্মে গেলাম। তখন আমি সবসময় কিন্তু সৌজন্যটা মেনে চলে, যে আমার স্যার এই তো ইয়ে আছে, আমার খুব খারাপ লাগছে, আমার পেন ড্রাইভটা যদি পেতাম, আমার পেন ড্রাইভটাতে অনেক সার্কুলার, সাব ম্যাটার এগুলো সব আছে, আপনি যদি অন্য পেন ড্রাইভে বা আপনার পেন ড্রাইভে একটু এটা কপি করে নিয়ে ওটা ডিলিট করে আমাকে দিতেন। তুমি হঠাৎ বললেন আমার পেন ড্রাইভে শুধুই ডিলিট হয়, আমার পেন ড্রাইভে আপনি কল্পনা করতে পারবেন না, সব কিছু ডিলিট করা যায় পার্মানেন্টলি। আপনি তো কপি করে নিয়ে আমারটা ফাঁকা করে আমার জিনিসটা আপনার সাথে কপি করে আমার যে পেন ড্রাইভ আছে অনেক জিনিস ফাঁকা করা, তুমি কাজ করছো না, আমারটা থেকে এগুলো ডিলিট করে আপনি নিয়ে নিলেন, ডিলিট হয়। আমার পেন ড্রাইভ থেকে অনেক জিনিস ডিলিট হয়ে যাবে, ওটা ইউজ করলে অনেক জিনিস ডিলিট হয়, অনেক জিনিস আপনার কল্পনার বাইরে হয়ে যাবে, ওটা ইউজ করলে অনেক জিনিস ডিলিট হয়, অনেক জিনিস আপনার কল্পনার বাইরে। এটা কে বলছে? চিফ ম্যানেজার। বাকি আছে 3জন। আচ্ছা, সাইফুল যে দেখিয়েছিল, 2জন ক্লারিক্যাল স্টাফ ছিল আরো, আর ওই অনুপম সিসিটিভি টেকনিশিয়ান ছিল। আচ্ছা, সবার সামনে মেসেঞ্জার, সে তাকে বললো দেখাও তো আমার এটা, আমার সিসিটিভি পেন ড্রাইভটা। আমরা কৌতূহল নিয়ে কি ব্যাপারে এর মধ্যে বের করলো, কোন মেসেঞ্জার? রিভলভার। ওইটা ওই ওনার সামনে, ওনার চেম্বারের সামনে বসিয়ে রেখেছেন। ওটার নাম সফিউল ইসলাম, ওটা হচ্ছে হেড মেসেঞ্জার। সফিউল ইসলাম, হেড মেসেঞ্জার। সফিউল SA, এই টোনে কথা বলে আমাকে পিস্তলটা দেখালো, মানে ইনি যে কোনো কিছু করতে পারেন। এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজে তাই বলছে, উনি সব হচ্ছে ওখানে দেখানো একমাত্র ফোবিয়া হচ্ছে ওই ব্যাংক থেকে, ওই আরো বেশি বিশেষ করে বললে ওই ম্যানেজার থেকে। হ্যাঁ, ওনার কথা ভাবলেই আমার উষ্ণ স্রোত শরীরে বয়ে যাচ্ছে, যেটা আজকেও হলো। আপনি যখন এই জিনিস নিয়ে মানে হায়ার অথরিটি থেকে ফোন করলেন, আমার ফোবিয়া কিন্তু কাজ করছে, যে আমি যদিও জানি যে আমার মানে এমন কিছু ভুল নাই, দোষ নাই, আমাকে দিয়ে ফোর্স করে এরকম করানো হয়েছে, কিন্তু ব্যাপারটা উঠলেই আমি ফোবিয়াটিক ইয়েতে হয়ে যাচ্ছি। তো ওই নিয়ে আর আমি কিছু করিনি। আমি হয়তো চিঠি না নিয়েছে, আমার তো টাকা পেয়ে যাবো, ওইটা হলেই হলো। তো আমার টাকাটা দিয়ে দেওয়ার কথা হয়েছে। তো শেষ অবধি টাকার প্রসঙ্গ একদম কেউ আর উঠাচ্ছে না। ওই আমাকে ঘুরে ফিরে এই করেছেন আপনাকে, এই হুমকি, এই চোটে আমার। তারপরে ওই আমার মেডিকেল মানসিক হসপিটালের ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আমাকে রেস্ট নিলাম, ছুটি নিতে থাকলাম। ওই সময় একটা মেমো পাঠিয়েছিল যে আপনি আনঅথরাইজড লিভ আছে, কিন্তু প্রত্যেকবারই হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতাম, মেশিনে HRMS এ অ্যাপ্লাই করতাম। আপনি এক জায়গায় বলেছেন যে কোন একজন ক্রিমিনালকে সেভ করার জন্য, যে চুরি করেছে মানে সেই কাস্টমার না, কাস্টমারের এমপ্লয়ি, কাস্টমার নিজে না কি, কিন্তু কেউ কোনো সাপোর্ট ছিল না। আমি মানে প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে এরকম চাকরিটা ছাড়তে বাধ্য হলাম। না হলে এই সামনের 25 মাসে এই অবস্থা, এই স্টেজে আমি যে চাকরি 34 বছর 7 মাস করেছি, যে বেতন পেতাম সেটা 15-20 বছর, প্রথম দিকে 15-20 বছরেও পাইনি। তো কে এত লোভনীয়? আর আমি এখন আরামসে খুব আনন্দে কাজ করছিলাম, এই বয়সে আনন্দে কাজ করছিলাম। আচ্ছা, তো ওই আমি যেটাকে ক্রিমিনাল উল্লেখ করেছি সেটা হচ্ছে ওই যে চুরি করলো সে ক্রিমিনাল, তাই না? কিন্তু আমার সঙ্গে যেন ক্রিমিনালের মতো ব্যবহার করছে, আমি ক্রিমিনাল, এটা আমি খুব রিয়েলাইজ করছি। আরে আমি ক্রিমিনাল নাকি? আমার সঙ্গে ক্রিমিনালের মতো ট্রিটমেন্ট করছে কেন?
একটা জিনিস জিজ্ঞেস করি, আপনার এই পিএফ গ্র্যাচুইটি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো সিগনেচার করলেন কতদিন পরে? সেটা করেছে 7 তারিখে। আমি তার পরের দিন 1 তারিখে গিয়ে বসেছিলাম, সারাদিন বসে থেকে সকাল থেকে বসে থেকে 4:30 নাগাদ। মানে সিএমএ অ্যাপ্লাই করেছিলেন আপনার বিহাফে? হ্যাঁ হ্যাঁ, উনি অ্যাপ্লাই করে হার্ড কপি বের করেছেন। এটা ইন্টারনেট থেকে বলেছিল 7 তারিখে বের করেছেন। হ্যাঁ ওকে, 7 তারিখে আপনি সব কাগজপত্র জমা দিয়ে দিয়েছিলেন? আমাকে যা যা দিল, হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ওখানে বসে করে দিয়েছি, কোনো অসুবিধার কিছু ছিল না। 7ই হয়ে গেছে সব কমপ্লিট? না শুনুন না, আরও ব্যাপার আছে। আমি ভিআরে কি কি লাগে ডকুমেন্টস, সেটা আরেকজন যেটা বললাম যে সেপ্টেম্বরে ভিআর নিয়েছে, ওর কাছে সব আমি লিস্ট করে নিয়েছিলাম। ও বলেছি যে 5 কপি এটা বের করতে হবে, 10টা রেভিনিউ স্ট্যাম্প, একটা নন জুডিশিয়াল স্ট্যাম্প। ও আমাকে গাইড করেছিল, ফটো, জয়েন্ট ফটো, সিঙ্গেল ফটো। হ্যাঁ, তা আমি সেগুলো বলছি যে আমার তো 5 কপি লাগবে, এরকম আছে, একটা স্ট্যাম্প লাগবে। উনি আমার কোনো কথাই শুনছেন না, মানে সবটাতে আমি যেন একটা একদম নতুন একটা আন করা কেউ। আর আমি তো ঝগড়া করতে পারি না, আমার তো একটা আছে, আমি এটিকেটটা চিরকাল মেনটেন করে এসেছি, ব্যাংকে হোক, বাড়িতে হোক, আমার সোসাইটিতে হোক, এটিকেটটা আমি মেনটেন করি। হ্যাঁ, তো ওইটা সঙ্গে সঙ্গে হয়নি, ওটা কয়েকদিন পর, এই ডেটটা আমার মনে পড়ছে না, 7 তারিখে তো আমি দিয়ে দিলাম সব। এবার কয়েকদিন পর আমার ডাক পড়লো যে এই আরেকটা কপি লাগবে, একটা কপি কম ছিল, 4টে। না, 7 তারিখে কি আপনি সব সই টই করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, সই করে দিয়েছিল। আর তারপরে পরবর্তী সাবসিকুয়েন্ট ডেটে যে গেলেন, সেখানে সেই সময় কি আরো কোনো এক্সট্রা ডকুমেন্ট দিয়েছিলেন? না, আরেকটা কপি, ওটা সই করতে বলেছিল, আরেকটা কপি বের করে। হ্যাঁ আচ্ছা, ওইটা ডেটটা মনে পড়ছে না। আচ্ছা, তো সেকেন্ড টাইম ডাকা হয়েছিল, তারপরে থার্ড টাইম ডাকা হয়েছিল, এটা বোধহয় শেষের দিকে, মানে ওই মাস জানুয়ারির শেষের দিকে চলে গেল। আরবিআই থেকে আরেকটা কি ফর্ম দিয়েছে, এই করতে করতে অনেকটা দিনই গেছে। এখনো কিছুই পাইনি, কিছু পয়সা পাইনি, আমার কোনো নেই, মানে কোনো ফিক্সড ডিপোজিট, আরডি কিচ্ছু জমা নেই। আর হচ্ছে ওডির ইন্টারেস্ট ডিউ হয়েছে, সেটা কিন্তু আমাকে বাজেভাবে। তাহলে কমপ্লেন যেটা করেছেন ওটাতে ঠিক থাকছেন তো, না উইথড্র করে নেবেন? ইন দ্যাট কেস আর ইউ স্টিকিং উইথ দ্য কমপ্লেন অর উইথড্রয়িং ইট? আমার চাকরি ছাড়ার কারণটা ওটাই, কারণ তো ব্যাংকের জানি যে এরকম কিছু কিছু হয়, হয়তো আপনিও জানেন নিশ্চয়ই, যে ম্যানেজার বা সেরকম কেউ কোনো স্টাফ একটু বেশি কিছু অপ্রিয় জায়গায় চলে গেলে ওই কাস্টমারের কাছ থেকে একটা কমপ্লেন অবটেন করে নেয়। হ্যাঁ, তারপরে সেটার উপর অ্যাকশন নেয়, সেই ইঙ্গিতটা আমাকে দিয়েছিলেন। এইটা যে কমপ্লেনটা করেছেন সেটা কি উইথড্র করছেন না থাকছে? থাকুক না, থাকলে আমার ক্ষতি কি? আমি মানে সবসময় সহযোগিতা করবো, আমার কি কোনো ক্ষতির কিছু আছে? আমাকে একটু সাহায্য করুন, কারণ আমি বাঁচতে চাই একটু সুস্থভাবে, এইটাই আমার সবচেয়ে বড় কামনা। ওকে ওকে। পিপিজিএলএইচও কলকাতা থেকে 21/2/2019 তারিখে ফোনে আমার সঙ্গে কথা বলার পরের দিন আরবিও থেকে আমার কাছে ফোন আসে। RM ডেকে পাঠিয়েছেন লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র সই করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আপনি একটু আরবিওতে আসুন, সাহেব আপনাকে একটু ডাকছিলেন। ওই যে আপনার ওই লিভ এনকেসমেন্ট রিলেটেড যে কাগজপত্র যে আছে, সেখানে আপনার একটা সিগনেচার করার আছে। আমার তো টেনশন শুরু হয়ে গেল। আপনারা সবাই ব্যাকগ্রাউন্ড জানেন, কিন্তু ফোবিয়াটিক বেঞ্চে যাওয়া, আরবিওতে যাওয়া, একটু সময় নিচ্ছি আমি। কারণ আমার এই অ্যাংজাইটি যেটা থেকে একটু কমেছিল, মুক্তি পেয়েছিলাম প্রায়, আবার শুরু হয়ে গেল। খুব দুর্ভাগ্য আমার। ঠিক আছে, একটু আমাকে সময় দিন, আমি দেখি। হ্যাঁ, কিসে সই করতে হবে বললেন? অ্যাপ্লিকেশন? হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্লিকেশন। লিভ এনক্যাশমেন্টের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চলো। ঠিক আছে, কিন্তু আমি যেতে চাচ্ছি না, আমি ছেলেকে পাঠানো বা এই ধরনের কিছু করতে যাচ্ছি না। ছেলেকে যে হবে না, নিয়ে আসবে, আমি করে দেবো সই। আমার আতঙ্ক তৈরি হয়ে গেল, মানে ব্যাংক সংক্রান্ত ব্যাপারেই আতঙ্ক। আপনারা তো ওগুলো হয়তো জানেন বা জানেন না,
আমার কি অবস্থায় পড়ে আমি চাকরিটা ছেড়ে শান্তিতে একটু বসবাস করতে চেয়েছি, কারণ আমার ঠিক আছে, মানে আরেন যে বার্তাটা দিলেন সেটাই আমি আপনাকে দিলাম। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনি ঠিক আছে, দেখছি, একটু সময় দিন। হ্যাঁ, কল রেকর্ড শোনালাম, আমার ওই রিয়াকশন এক্সপ্রেশনগুলো কিন্তু আজকের না, 22/2/2019 তারিখের। আমার এই কথাগুলো আজকের, এখন যেটা বলছি, জুন 2025-এর 22শে জুন আরবিওতে আমাকে ডাকা হয় লিভ এনক্যাশমেন্টের কাগজপত্রে সই করার জন্য। তার মানে মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার লিভ এনক্যাশমেন্টের জন্য কিছুই পাঠায়নি 1 মাস 22 দিনে। আমি অভিযোগ না জানালে, চেয়ারম্যান হস্তক্ষেপ না করলে উজ্জ্বল কুমার কোনোদিনই লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র পাঠাতো না। এই চিরশত্রুর মতো মনোভাব একজন কলিগের প্রতি কি করে আসে? 13ই জুন উজ্জ্বল কুমার মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজারের দায়িত্ব নিয়েই আমার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে। কেন? চোর এবং চোরের মালিক ওই খুব ইম্পর্টেন্ট সিসি কাস্টমার বিষ্ণু ঘোষের জন্য? কি কারণে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। কিসের স্বার্থে উজ্জ্বল কুমার বিশাল কুমারদের ওই চোর ও চোরের মালিক বিষ্ণু ঘোষের প্রতি বিশেষ আনুগত্য ও পক্ষপাতিত্ব? ওরা তো অপরাধী। সেই অপরাধীদের প্রতি স্টেট ব্যাংকের অফিসারদের আনুগত্য কেন? ব্যাংকের বদলে বেতন তো স্টেট ব্যাংক দেয়, অথচ স্টেট ব্যাংকের সঙ্গে প্রতারণা করে নিজেদের নির্দোষ সহকর্মীর সঙ্গে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করে অত্যাচার করে নিজের সহকর্মীকেই চাকরি ছাড়া করে দেওয়ার মতো অপরাধ করার কি কারণ? এবং স্টেট ব্যাংকের বাকি সব ধরনের সমস্ত অফিসার ও কর্মীও কেন উজ্জ্বল কুমার বিশাল কুমারদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদের সহকর্মীর সঙ্গে জালিয়াতি, প্রতারণা, বিশ্বাসঘাতকতা করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করে এবং আমাকেই চাকরি ছাড়া করার ওই জঘন্য চক্রান্ত ও অপরাধে সামিল হলো? নিঃসন্দেহে উজ্জ্বল কুমার বিশাল কুমার, চেয়ারম্যান রজনীশ কুমার স্টেট ব্যাংকের সমস্ত কর্মীকে প্রভাবিত করেছে। কেন? এইসব দুর্নীতির বিরুদ্ধে কেন দেশ কোনো হস্তক্ষেপ করবে না? কেন? পিপিজিএলএইচ কলকাতা থেকে 21/2/2019 তারিখে ফোনে আমার সঙ্গে কথা বলার পরের দিন আরবিও থেকে আমার কাছে ফোন আসে। RM ডেকে পাঠিয়েছেন লিভ এনক্যাশমেন্টের কাগজপত্র সই করার জন্য। ফোবিয়ার কারণে আমার আবার আতঙ্ক শুরু হয়ে যায়। 23/2/2019 তারিখে আমার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার মেসেজ পেলাম। আমি সঙ্গে সঙ্গে নেট ব্যাংকিংয়ে ঢুকে চেক করলাম, কিন্তু কোনো জমা দেখতে পেলাম না, অথচ মেসেজ আছে। কিছুক্ষণ পর আবিষ্কার করলাম যে আমার লিভ স্যালারির টাকা পেমেন্ট হয়ে গেছে এবং ওই টাকাটা আমার ওডি অ্যাকাউন্টে জমা করেছে। আমি এস্টাবলিশমেন্ট সেকশনের স্টাফ মুকেশ মণ্ডলকে বারবার করে বলে এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে যেন আমাকে ফোন করে জানায়। আমি সঙ্গে সঙ্গে অফিসে চলে যাব, যাতে আমার রিটায়ারমেন্টের টাকা কোনো ভুল অ্যাকাউন্টে জমা না হয়। যেহেতু মুকেশ এস্টাবলিশমেন্ট সেকশনে নতুন বসেছে, ভুল অ্যাকাউন্টে রিটায়ারমেন্টের টাকা জমা হয়ে গেলে আমার সমস্যা হবে। শুধু তাই না, আমি রিটায়ারমেন্টের কিছুদিন পরেই আবার একবার ফোনে বলেছিলাম আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে যেন আমাকে ফোন করে জানায়। হ্যালো, হ্যাঁ বলো। বলছি ফার্নিচার কেসের রাইট অফ হয়ে গেছে। হ্যাঁ, ওটার জন্য কি করতে হয়? রাইট অফ হয়ে গেছে? ঠিক আছে। হ্যাঁ, অথবা বাড়িতে বসেও করতে পারি, তুমি আমাকে একটু জানিয়ে দিও একটা। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে দেবো। ও আরেকটা কথা, তুমি তো চলে এসছো, কোনো টাকা কিন্তু আমার ওডি অ্যাকাউন্টে দিবা না, তাহলে কিন্তু আমার ওখান থেকে আমি খরচ করতে পারবো না সব টাকা না পাওয়া অব্দি। আচ্ছা আচ্ছা মনে করো লিভ এনক্যাশমেন্ট দিলা, ওডিতে যে আছে ও 7 লাখ খেয়ে নিল, আমি খাওয়ার পয়সা পাবো না যতদিন না। হ্যাঁ আছে না, আমাকে একটু কথা বলে নিও বা ডেকে নিও, যা কিছু। ঠিক আছে, ওকে। সরি, আমার কাউন্টার থেকে টাকা চুরি হওয়ার পর থেকে মুকেশকে যথেষ্ট অ্যাক্টিভ ও সিনসিয়ার দেখে এবং এস্টাবলিশমেন্টে বসায় আমি ওর সঙ্গেই সবচেয়ে বেশি যোগাযোগ রাখতাম। অথচ ও আমার লিভ এনক্যাশমেন্টের টাকা আসার পর আমাকে তো জানালোই না, উল্টে ওডি অ্যাকাউন্টে জমা করে দেওয়ায় ওই টাকা আমি তুলতেও পারবো না, কারণ আমার রিটায়ারমেন্টের দিনই আমার ওডি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে আমার জন্য। আমার ভয়ানক রাগ হলো, কারণ আমার অন্য কোনো ফান্ড তো ছিলই না। তার উপর চেয়ারম্যানের কাছে অভিযোগ জানানো, পিপিজিএলএইচ কলকাতা থেকে ফোন, আমি স্টেট ব্যাংককে তখনও প্রচণ্ড ভয় পাচ্ছি ইত্যাদি আমার টেনশন বাড়িয়ে দেওয়ার অনেক ঘটনার পর লিভ স্যালারির টাকা পেমেন্ট হলো, কিন্তু আমি তুলতে পারবো না। অনেকবার বলে দেওয়া সত্ত্বেও আমি মুকেশকে সঙ্গে সঙ্গেই ফোন করলাম এবং এই প্রথম কোনো সহকর্মীকে সারা চাকরির জীবনে এই প্রথম কোনো সহকর্মীকে মেজাজ দেখিয়ে কথা বললাম। তোমাকে আমি বারবার করে বলে এসেছিলাম যে আমার রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে আগে আমাকে ফোন করে জানাবে, তাও তুমি ফোন না করে ওডি অ্যাকাউন্টে কেন জমা করে দিলে? জানো না যে আমি ওডি অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো না?
ও গম্ভীর স্বরে আমাকে বলল, আমাকে ব্যাংক যা বলেছে আমি তাই করেছি। আমি রাগত সুরেই বললাম, আর আমি তো তোমাকে বারবার করে বলেছিলাম টাকা আসলেই আমাকে জানাতে। ও আরও গম্ভীর স্বরে ও দৃঢ়ভাবে আবার বলল, আমাকে ব্যাংক যা বলেছে আমি তাই করেছি। আমার সামনে থেকে আরও পর্দা সরে গেল। আমি ফোন ছেড়ে দিলাম। বুঝলাম যে উজ্জ্বল কুমার নামের ওই কুৎসিত কসাই চিফ ম্যানেজারটা আমাকে আরও বিপদে ফেলতেই ইচ্ছা করে টাকাটা আমার ওডি অ্যাকাউন্টে জমা দিতে মৌখিক নির্দেশ দিয়েছে। আরও বুঝলাম একমাত্র যাকে আমি বিশ্বাস করেছিলাম সেই মুকেশ মণ্ডলও একটা গদ্দার, সেই সঙ্গে জালিয়াত, প্রতারক এবং দুর্নীতিগ্রস্ত একজন চোরের সমর্থক ও স্টাফ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিও। ও অনেক বড় বড় কথাও বলেছিল, কাউকে ছাড়বে না, সিএম হয়েছে তো কী হয়েছে ইত্যাদি। প্রচণ্ড রাগের সঙ্গে সঙ্গেই আমি চেয়ারম্যানের কাছে আবার অভিযোগ জানালাম। এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে আরও একটা অভিযোগ জানালাম যে কীভাবে উজ্জ্বল কুমার স্টেট ব্যাংক, এই স্টেট ব্যাংকই করছে, উজ্জ্বল কুমার স্টেট ব্যাংকের পক্ষে করছে। স্টেট ব্যাংক ইচ্ছাকৃতভাবে আমাকে বিপদে ফেলছে তা জানিয়ে আমি আরবিও থেকে ফোন করে যিনি ডেকেছিলেন তাকেও ফোন করে জানিয়ে দিলাম। সেদিনই পরে আবার আরবিওর ওই অফিসারের কাছ থেকে ফোন আসলো। উনি বললেন মালদা ব্রাঞ্চ আমার লিভ স্যালারির টাকাটা পেনশন অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, আমি যেন চেক করে নিই। আমি স্টেট ব্যাংকের চেয়ারম্যানকে ফার্স্ট কমপ্লেনটা পাঠাই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 2019। সেকেন্ড কমপ্লেন ফেব্রুয়ারি মাসের 23, 2019। ওডি অ্যাকাউন্টের টাকা জমা করে দেওয়ার পরে সেদিনই আমি সেকেন্ড কমপ্লেনটা জানিয়েছিলাম যে ইচ্ছাকৃতভাবে ওডি অ্যাকাউন্টে টাকা জমা করেছে উজ্জ্বল কুমার এবং যে করেছে কাজটা ক্লারিক্যাল মুকেশ মণ্ডল ইচ্ছাকৃতভাবে করেছে, এটা কখনোই করতে পারে না। এবং মুকেশ মণ্ডল যে বলেছে ব্যাংক যা বলেছে করেছি, সেরকম ব্যাংকের কোনো ইনস্ট্রাকশনও দেখাতে পারবে না এবং এটার জন্য দুজনেই দায়ী আছে। এটা বিরাট একটা অপরাধ। একজন পেনশনারের লিভ এনক্যাশমেন্টের টাকা দীর্ঘদিন পর দেওয়ার পরে চেয়ারম্যানকে কমপ্লেন করার পর চেয়ারম্যান হস্তক্ষেপ করার ফলে টাকাটা পাওয়া গেল 1 মাস 21 দিন পরে বা 1 মাস 22 দিন পরে। সেই টাকাটা ইচ্ছা করে একটা ওডি অ্যাকাউন্টে ফেলে যাতে তোলা না যায় এরকম ব্যবস্থা করলো স্টেট ব্যাংকেরই একজন পেনশনারের সঙ্গে। এটা তো অপরাধ নাকি? উজ্জ্বল কুমার, মুকেশ মণ্ডল দুজনেই এই কাজের জন্য ইচ্ছাকৃতভাবে অপরাধ করাই শাস্তিযোগ্য। 3 নম্বর কমপ্লেনটা 8ই মার্চ 2019। 4 নম্বরটা 14ই মার্চ 2019, 14 মার্চ। 5 নম্বর কমপ্লেন 1 মে 2019। এই দিন আমি দুবার করেছি, 2টা কমপ্লেন করেছি। 1 মে 2019-এর দুপুর 2:07 একটা। 5 নম্বর। 6 নম্বরটা করেছি 1 মের রাত্রি 9:03। 7 নম্বর 17ই মে 2019, 7 নম্বর কমপ্লেন। 8 নম্বর 28শে মে 2019, এটা দুপুর 1:47 করেছি। 8 নম্বর। সেদিনই আরেকটা করেছি একটু পরেই, রিসেন্ট করেছি, গেল কি গেল না এই সন্দেহে, যদিও গেছে আলটিমেটলি, কারণ সেই জন্যই আমার কাছে ওই সেন্ড করা এটা আছে আর কি। তখন মনে হয়েছে আমার যে গেল কি গেল না, আমি কনফিউজ ছিলাম বলে 28শে মেই 9 নম্বরটা 1:52 দুপুরে পাঠালাম। এই কমপ্লেনগুলো পাঠানোর শেষ হওয়ার পরে 29 তারিখেই রজনীশ কুমারকে আমি সবগুলো কমপ্লেন্টের হার্ড কপি পোস্ট অফিসে রেজিস্টার্ড পোস্ট করে পাঠিয়েছি। এইটা তার রিসিপ্ট টু রজনীশ কুমার, যে উপরে নাম্বার আছে RW7457644588IN। রেজিস্টার্ড পোস্টের লেটারটা রিসিভ করেছে, এটা অ্যাকনোলেজমেন্ট SMS এসছে, ইউর আর্টিকেল ট্র্যাকিং উইথ নাম্বার দিস RW7457644588IN। এটা রিসিভ করেছে, ডেলিভারি হয়েছে, ডেলিভার্ড অন 6 জুন 2019-এ ডেলিভারি হয়েছে।